তাহলে আজকে আমরা একটা সেশন রাখছি সার্কিট থিওরির উপর। সার্কিট থিওরির আজকে আমাদের সেকেন্ড ক্লাস, ঠিক আছে। এই ক্লাসটার পুরো অংশটাই আমরা ইউটিউবে লাইভ রাখবো, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে দেখবো যে আমাদের একটু ওয়ার্কশিট দেখবো, একটু নোট কোড দেখবো, ঠিক আছে। তারপর একটা রিটেন নোট আছে, হ্যান্ড রিটেন নোট আছে, ফুল নোটও আছে, সেগুলো আমরা একটু স্টাডি করবো, ঠিক আছে। তাহলে প্রথম কথা একটু বলে রাখি যে আমাদের আজকের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে আরএলসি, ঠিক আছে, কনসেপ্ট অফ আরএল এন্ড সি, ঠিক আছে। তো আমাদের দুটো ব্যাচ আমরা তৈরি করেছি, একটা হচ্ছে আরআরবি জেই এন্ড এসএসসি জেই এর জন্য, ঠিক আছে। তো সেই ব্যাচের জন্যই আমাদের এই ক্লাসটা কারেন্টলি চলছে। আর একটা আরআরবির এএলপির জন্য, ঠিক আছে, আরআরবির এএলপির জন্য। যারা এই আরআরবি জেই এসএসসি জেই এগুলো সবই আমাদের ফাউন্ডেশন ব্যাচের আন্ডারে আমাদের 2025 এর এডিশনটা চালু হয়েছে, এটারও এএলপি 2025 এর এডিশনটা চালু হয়েছে। তোমরা যারা ইন ডিটেলস ক্লাস করতে চাইবে, ইন ডিটেলস ক্লাস করতে ভালোবাসো, অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে 8335067725। এখান থেকে তোমরা ক্লাস সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, কিভাবে জয়েন করতে হবে। তো চলে আসছি আমাদের আজকের ক্লাসে। তো এইখানে আসার আগে আমি একটা থিওরিটিক্যাল নোট তোমাদের আমি দেখাতে চাইছি, ঠিক আছে। একটা থিওরি নোট আমি তোমাদের আগে সবার আগে দেখিয়ে দিই। তোমাদের আরআরবি জেইর জন্য, তোমাদের আরআরবি জেইর পয়েন্ট অফ ভিউ থেকে ওটাকে মাথায় রেখে সবার আগে একটু সিলেবাসটা দেখবো, এবার তারপরে আমরা নোটটার দিকে যাব। তো প্রথমে আমরা কতটুকু কি পড়েছি তারপর আমরা এখানে আসছি। তো সবার প্রথম সিলেবাস। সিলেবাসের মধ্যে দেখো আমাদের কি কি আছে। বেসিক কনসেপ্ট অফ ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এন্ড ভেরিয়াস ফ্যাক্টরস অ্যাফেক্টিং দেম, এটা পড়তে হচ্ছে। ভোল্টেজ, কারেন্ট এই সমস্ত সম্বন্ধে পড়তে হচ্ছে। সার্কিট ল এই সমস্ত সম্বন্ধে পড়তে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই বেসিক জায়গাতে এখন আছি, আমরা সবাই ক্লাসটা চালু করেছি। এরপর হচ্ছে সার্কিট ল, ম্যাগনেটিক সার্কিট, এসি ফান্ডামেন্টালস, দেন মেজারমেন্ট, ইলেকট্রিক্যাল মেশিনস, ঠিক আছে। এইগুলো আমাদের সিলেবাসের কমপ্লিট পার্ট। তো আগের দিনে যে নোটটা আমরা দিয়েছিলাম সেই নোটে দেখো এরকম ভাবে আমরা বেসিক পয়েন্টস গুলোকে ডিসকাস করেছিলাম যে সার্কিট এলিমেন্ট পড়ার আগে আমাকে বুঝতে হয় যে হোয়াট ইজ সার্কিট এন্ড হোয়াট ইজ নেটওয়ার্ক। এইগুলো সমস্ত ডিসকাশন অলরেডি আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এই পোর্শনস গুলো আমরা সবকিছু ডিসকাশন করেছি, তোমরা আগের দিনের ক্লাসটা ভালো করে দেখবে। ওহমস লটা সমস্ত কিছু আমরা এখানে ডিসকাস করেছি, ইন ডিটেলস দেওয়া আছে। এখানে আমি আরো কিছু পয়েন্ট নোটের মধ্যে অ্যাড করেছি, যেগুলো হচ্ছে যেমন ধরো এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে বিভিন্ন মেটেরিয়ালের যে বিভিন্ন টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স হয় তার একটা চার্ট বানানো আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। সেটা আমাদের দেখতে হবে। নেক্সট আমরা কেবলমাত্র আগের দিন ওহমস ল পড়েছিলাম, ওহমস ল বাদ দিয়েও আরো কিছু এক্সট্রা লজ আছে। যেমন ধরো কুলম্বস ল, ঠিক আছে। কুলম্বস ল উইথ রিগার্ডস টু ইলেকট্রিক চার্জ আমাদের আইডিয়া আছে যে যদি দুটো চার্জ থাকে Q1 Q2, তাদেরকে যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্স অ্যাপার্টে, স্পেস অ্যাপার্টে যদি রাখা হয় তাহলে তাদের মধ্যে একটা ফোর্স কাজ করবে। এবার ফোর্সটা ডিপেন্ড করবে কার উপর। ধরো দুটো যদি সেম চার্জ হয় তাহলে কি হবে, দে উইল রিপেল ইচ আদার, মানে একে অন্যকে দূরে ঠেলে দেবে। ডিফারেন্ট চার্জ হলে অ্যাট্রাক্ট ইচ আদার, তাহলে এটার মধ্যে একটা ফোর্স রয়েছে। তো সেই ফোর্সটা আমরা কি করে বার করি, Q1 Q2 বাই 4 পাই আর স্কয়ার। এটা সিমিলার টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে। সেইখান থেকে একটা ডেরিভেশন আর কি। তো এরপর ফার্দার দেখো এর যে পয়েন্ট গুলো আমাদের এখান থেকে বেরিয়ে এলো, এই যে রিপ্রেজেন্টেশন গুলো আমরা পেলাম, F ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই 4 পাই আর স্কয়ার, ঠিক আছে। এই যদি কোনো একটা চার্জ 1 হয়ে যায়, কোনো একটা চার্জ যদি 1 হয়ে যায়, তাহলে আমার কাছে যে টার্মটা পড়ে থাকে সেটা হচ্ছে Q1 বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। এই Q1 বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার একে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা E, ঠিক আছে। মানে আমি কি বলতে চাইছি, দুটো চার্জের মধ্যে যদি যে কোনো একটা চার্জ ইউনিটি হয়, ঠিক আছে, তাহলে সেই ইউনিটি চার্জের উপর কতটা ফোর্স পড়ে সেটা কি আমরা বলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা E, তাই তো। তো এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা E
এইটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। এরপরে দেখো আমরা কি করেছি, গস ল সম্বন্ধে পড়েছি। হোয়াট ইজ গস ল? গস ল মানে কি? গস ল থেকে আমরা যে ফান্ডামেন্টাল ডেফিনিশনটা পাই সেটা হচ্ছে ডি ইজ প্রপোর্শনাল টু ই। ডি ইজ প্রপোর্শনাল টু ই। ডি মানে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি, আর ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে সেখান থেকে প্রপোর্শনালিটি সাইনটা তোলার জন্য আমরা এপসাইলন ইউজ করে থাকি, ইলেকট্রিক পারমিটিভিটি, তাই তো। অ্যাম্পিয়ার্স ল, অ্যাম্পিয়ার্স ল থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করছে, ঠিক আছে, বিশেষ করে এই ফর্মুলা থেকে কোশ্চেন আসে। ফোর্স বিটুইন টু ভেরি লং প্যারালাল ওয়্যারস ক্যারিং কারেন্টস, দুটো লং প্যারালাল ওয়্যার আছে যারা কারেন্ট ক্যারি করছে, তাদের মধ্যে কত ফোর্স টাচ করে। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারছি, এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এল ইন্টু I1 I2 বাই 2 পাই আর, ঠিক আছে। এবার এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে আমাদের কাছে দেখো লেখা আছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। I1 I2 টা কি, কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর। আরটা কি, আর ডিনোটস দ্য ডিস্টেন্স অফ সেপারেশন, এখানে স্মল আর হবে, স্মল আর ডিনোটস দ্য ডিস্টেন্স অফ সেপারেশন। মিউটা আমার কাছে কি, মিউটা হচ্ছে আমাদের কাছে পারমিএবিলিটি অফ দ্য মিডিয়াম, ঠিক আছে। তো এই যে এক্সট্রা ডেফিনিশনস গুলো আছে, এক্সট্রা সংজ্ঞাগুলো আছে, এইগুলো কিন্তু আমাদের জানতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর থেকে এই এই পোর্শনটা পর্যন্ত আমাদের আগের ক্লাসে থিওরিটিক্যাল পোর্শনটা আছে, যেটা তোমাদের অলরেডি পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে বা দিয়ে দেবো। এরপরে আমাদের শুরু হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রেজিস্ট্যান্স। আমাকে রেজিস্ট্যান্সকে রিয়েলাইজ করতে হবে। দেখো কিভাবে লিখেছি, ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য সার্কিট এলিমেন্ট হুইচ অফার্স অপোজিশন টু দ্য ফ্লো অফ কারেন্ট, ঠিক আছে। সার্কিট এলিমেন্টের এমন একটা প্রপার্টি, আমাদের কাছে তিন ধরনের সার্কিট এলিমেন্ট আমরা জানি, কি কি, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সকে ডিফাইন কি করে করা হচ্ছে, ইট ইজ দ্যাট প্রপার্টি অফ দ্য এলিমেন্ট হুইচ অফার্স অপোজিশন টু দ্য ফ্লো অফ কারেন্ট। এটা তো সবাই জানে, তাই তো। এর রিপ্রেজেন্টেশন আমরা কিভাবে করে থাকি, এর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে খানিকটা এইরকম। দেখো একদিকে যদি কারেন্ট থাকে, একদিকে যদি ভোল্টেজ থাকে, যেহেতু ভি প্রপোর্শনাল টু আই, তার মানে ইট উইল বি এ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এটা এমন একটা লাইন যেটা অরিজিন দিয়ে পাস করছে, ঠিক আছে। তো এইখান থেকে এর তিনটে ভিউ পয়েন্ট আমরা ডিসকাশন করি, তিনটে ভিউ পয়েন্ট আমাকে পড়াশোনা করতে হয়। একটাকে বলা হয় সার্কিট ভিউ পয়েন্ট। তুমি যদি সার্কিটাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, তাহলে এখানে তিনটে এলিমেন্ট আছে, একটা সোর্স আছে, পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে, একটা রেজিস্ট্যান্স আছে, এবং সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে যদি এলিমেন্টের অ্যাক্রসে ভি ভোল্টেজ থাকে, তার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে রেজিস্ট্যান্সটা কত হবে, আর ইকুয়াল টু ভি বাই আই। 1 বাই আর কে আমরা কন্ডাক্টেন্স দিয়ে বলি। আর কে আরো একভাবে লেখা যায়, রেজিস্ট্যান্স কে আরো একভাবে লেখা যায়, আর টি ইকুয়াল টু আর জিরো ইন্টু 1 প্লাস আলফা টি। আমরা জানি যে উইথ চেঞ্জ ইন টেম্পারেচার রেজিস্ট্যান্স চেঞ্জেস, তাই তো। তো এই বিষয়গুলো আমরা দেখবো, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি ধরো এনার্জির পয়েন্ট অফ ভিউ থেকে যদি ডিফাইন করতে চাও রেজিস্ট্যান্স কে, হোয়াট ইজ দি এনার্জি পয়েন্ট অফ ভিউ অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এনার্জি পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে, ধরো যে কোনো ডিভাইস তুমি ম্যানুফ্যাকচার করতে গেলে, ধরো একটা ফোন ম্যানুফ্যাকচার করতে গেলে, বা যে কোনো এলিমেন্ট, ধরো একটা ল্যাপটপ ম্যানুফ্যাকচার করতে গেলে, সেখানকার সব থেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কি জানো, সেখানকার সব থেকে ইম্পর্টেন্ট ডিজাইন ক্রাইটেরিয়া হচ্ছে তার টেম্পারেচার রাইজ। তাহলে সেই টেম্পারেচার রাইজটা অনুযায়ী কিন্তু আমরা ডিভাইসটা ডিজাইন করে থাকি, যে কতটা ডিভাইস কে আমরা হিট করতে পারবো, বা কতদূর পর্যন্ত সে হিট হলেও তার প্রপার ফাংশনিংটা মেনটেন করবে। তো সেই সূত্রটা কি, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এই সূত্র থেকেই আমরা লস কম্পোনেন্টটা বার করে থাকি। তো এটাকে আমরা এনার্জি ভিউ পয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলে থাকি। তাহলে একটা হয়ে গেল সার্কিটাল ভিউ পয়েন্ট, একটা হয়ে গেল এনার্জি ভিউ পয়েন্ট। এখানে একটা প্রবলেম দিয়েছে, এই প্রবলেমটা করার চেষ্টা করো। বলছে একটা 100 ওহমের রেজিস্টার আছে, ঠিক আছে, একটা 100 ওহমের রেজিস্টার আছে, is needed in electric circuit to carry a current of 0.4 amperes, ঠিক আছে। The following resistors are available in the stock, ঠিক আছে। 0.4 অ্যাম্পিয়ার ক্যারি করতে পারবে 100 ওহমের একটা রেজিস্টার, ঠিক আছে। তাহলে এখানে আমার কাছে এতগুলো অপশন আছে, তিনখানা অপশন আছে। এই তিনটে অপশনের মধ্যে কোনটা আমি নেবো, হুইচ রেজিস্টার শুড উই টেক, সেটা কি করে নেওয়া হবে, কি করে নেবো। প্রথম কথা হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে, দেখো এই যে কারেন্টটা ক্যারি করতে হচ্ছে, তাহলে তার পাওয়ার লস কত হবে,
আই স্কোয়ার ইন্টু আর করলে পাওয়ার লস বেরোবে। তাহলে আই স্কোয়ার যদি আমি করি 0.4, যদি আমি আই স্কোয়ার বার করি, 1 মিনিট, যদি আমি আই স্কোয়ার বার করি, তাহলে 0.4 তার হোল স্কোয়ার ইন্টু 100, তাই তো? 0.4 তার হোল স্কোয়ার ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 16, তাই তো? 16/100 ইন্টু 100, তাই তো? 16/100 ইন্টু 100। তাহলে দেখো আমাদের এখানে যতগুলো রেজিস্ট্যান্স দেওয়া আছে সেখান থেকে পাওয়ারের ভ্যালু আমাদের করে বেরোলো 16 ওয়াট। তাহলে তিনটে রেজিস্ট্যান্সের মধ্যে কোন রেজিস্ট্যান্সটা আমি নিতে পারবো? আমি কি 10 ওয়াট বা 5 ওয়াট নিতে পারবো? পারবো না। তাহলে আমাকে এই 100 ওহম এন্ড 220 ওয়াটস এই যে রেজিস্ট্যান্সটা চুজ করতে হবে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সই কিন্তু 100 ওয়াটের, 100 ওহমের। কিন্তু সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে? তুমি যদি এর মধ্যে দিয়ে 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাও এবং তার রেজিস্ট্যান্স যদি মানে নিয়ে থাকো, তাহলে তো সে অতটা পাওয়ার লস ক্যারি করতে পারবে না। তাহলে পাওয়ার লস ক্যারি করতে না পারলে তো রেজিস্ট্যান্সটা কেটে যাবে। তাহলে তো তোমার সার্কিটের যে পারপাসটা সেটা কি পুরোপুরি ভাবে সলভ করতে পারলাম আমরা? পারলাম না, তাই না? তো দিস ইজ দ্য রিজন ভাই, এই জন্যই আমরা কি করে থাকি, টেম্পারেচার রাইজটাকে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হিসেবে রেখে আমরা আমাদের যে ডিজাইন সেই কাজটা করে থাকি। ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা, এইবার আমরা চলে আসি ড্রটাকে ছেড়ে দিই, সিলেক্টে চলে যাই, হোমে চলে যাই। এইবার চলে আসছি জিওমেট্রিক্যাল ভিউ পয়েন্ট। জিওমেট্রিক্যাল ভিউ পয়েন্ট মানে হচ্ছে একটা এলিমেন্টকে তার ডাইমেনশনের ভিত্তিতে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। দেখো এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করেছি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রো হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, এন হচ্ছে লেন্থ, আর এ হচ্ছে এরিয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডাইমেনশনাল প্রপার্টি। দেখো এল হয়ে গেল লেন্থ, এ হয়ে গেল ক্রস সেকশনাল এরিয়া, আর রোটা হচ্ছে মেটেরিয়াল ডিপেন্ডেন্ট প্রপার্টি, বিভিন্ন মেটেরিয়ালের জন্য আলাদা আলাদা হয়। এই দেখো কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা এই রো ডিপেন্ডেন্ট একটা চার্ট দেখাচ্ছিলাম, রো এর ডিপেন্ডেন্ট একটা চার্ট দেখাচ্ছিলাম। ঠিক আছে, রো প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য আলাদা আলাদা। দেখো আয়রনের জন্য একরকম, গোল্ড সিলভার এগুলো সকলের জন্য আলাদা আলাদা। ঠিক আছে, তা এই রো যদি আলাদা হয়ে যায় তাহলে মেটেরিয়ালের রেজিস্ট্যান্স কি হবে? আলাদা আলাদা হয়ে যাবে। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, তাহলে এটা হয়ে গেল আমাদের জিওমেট্রিক্যাল ভিউ পয়েন্ট থেকে। এখানে দেখো একটা সিম্পল প্রবলেম দিয়েছি, খালি রো এল বাই এ ভ্যালুটা বসালেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। আমি অ্যান্সারটা করলাম না, তোমরা নিজেরা করতে পারি। নাও আন্ডারস্ট্যান্ডিং ইন্ডাকটেন্স। দেখো প্রথমে আমরা রেজিস্ট্যান্স সম্বন্ধে বললাম, তাহলে সার্কিটের রেজিস্ট্যান্সকে লাগালে সার্কিটের যে রিপ্রেজেন্টেশন বা সার্কিটের যে রেসপন্স সেটা ভি ইকুয়াল টু আই আর। যদি একটা সার্কিটের হিট লস বা এনার্জির পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করা হয় তাহলে এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। তার যদি ডাইমেনশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাশন করা হয় তাহলে এইটা হয়ে যাচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। ঠিক আছে, তো এই পর্যন্ত যে ভিডিওর পার্টটা এটা ইউটিউবে লাইভ রইলো। তোমরা যারা এই ক্লাসটাকে কন্টিনিউ দেখতে চাইবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ঠিক আছে, তোমাদের ডিটেলস ভিডিও দিয়ে দেওয়া হবে, কিভাবে জয়েন করবে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা যারা এতক্ষণ ক্লাস দেখলে থ্যাংক ইউ। আমাদের নিচে ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন আছে। চলো তাহলে শুরু করছি পরের পার্ট থেকে। এবার দেখো আমরা চলে আসছি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডাকটেন্স। তাহলে ইন্ডাকটেন্স আমাদের সেকেন্ড প্যারামিটার, মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার। সার্টেন লেন্থ অফ কন্ডাক্টর when twisted into a coil is known as a basic inductor. আমার কাছে একটা ফিক্সড লেন্থ কন্ডাক্টর আছে, তাকে আমি টুইস্ট করেছি, তাহলে টুইস্ট করলে যে ফরমেশনটা পাওয়া যায় সেটাই আমার কাছে একটা বেসিক ইন্ডাক্টর। It is the property of the circuit element by which energy is capable of being stored in magnetic flux field. মানে এমন একটা এলিমেন্ট হচ্ছে ইন্ডাক্টর যার মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জিকে ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড আমি স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, the existence of inductance can only be understood when there is a change in current. ঠিক আছে, যখন কারেন্টের চেঞ্জ হবে একমাত্র তখনই আমরা
ইন্ডাকটেন্সের অস্তিত্বকে বুঝতে পারবো। তার মানেটা কি, আমি তোমাদের একটা স্টেটমেন্ট বারবার পড়াই, পরে ক্লাসে পড়াবো, দেখবে ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। মানে কোনো সার্কিটে যদি হঠাৎ করে কারেন্টে চেঞ্জ হয়, ইন্ডাক্টর কিন্তু সেটাকে অ্যালাউ করে না, ঠিক আছে। তো ইট ইজ বাই নেচার ইট ডাজ দ্যাট, ঠিক আছে। এবং কিভাবে করে না করে তার ডিটেল ডিসকাশন আমরা এরপরে করছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, যে একটা বেসিক ইন্ডাক্টর আমরা কি করে তৈরি করি। সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ দ্য এলিমেন্ট যার জন্য এটা হয়ে থাকে। আদারওয়াইজ আমরা কোনোদিন সার্কিটে রিয়েলাইজ করতে পারবো না যে ইন্ডাকটেন্স আছে বলে। ইন্ডাকটেন্সের এক্সিস্টেন্স তখনই আমরা রিয়েলাইজ করতে পারি when there is a change in current, ঠিক আছে। কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল প্রডিউসেস ম্যাগনেটিক ফ্লাক্স। যখন কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে যাবে তখন সে ফ্লাক্স প্রডিউস করবে। দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ সাই ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। তার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে তার সঙ্গে প্রপোর্শনাল, তার মানে সাই ইজ প্রপোর্শনাল টু আই, ঠিক আছে। তাহলে আমার কাছে কি দাঁড়ালো, সাই ইজ ইকুয়াল টু এল ইনটু আই, অথবা এল ইজ ইকুয়াল টু সাই বাই আই। সাই এর আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, সাই হচ্ছে কি ফ্লাক্স লিঙ্কেজ, মানে টোটাল ফ্লাক্সের কতটা পোর্শন অন্য একটা প্রান্তে লিঙ্ক হচ্ছে। মানে ধরো ফর এক্সাম্পল আমি এরকম একটা বলতে চাইছি, ধরো এইখানে একটা কয়েল আছে, ফর এক্সাম্পল এখানে একটা কয়েল আছে, তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, এই কয়েলের মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। তো সেই কারেন্ট যাওয়ার ফলে কি হবে, এখান দিয়ে ফ্লাক্স তৈরি হবে, এরকম ভাবে ফ্লাক্স তৈরি হবে, এরকম ভাবে ফ্লাক্স তৈরি হবে। এবার তুমি যদি এখানে আর একটা সেকেন্ড একটা কোনো কয়েলকে প্লেস করে রাখো, ধরো সেকেন্ড তুমি এখানে একটা কয়েলকে প্লেস করলে এরকম, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট সাপ্লাই তুমি দাওনি, তাহলে এখানে যতটা ফ্লাক্সের তৈরি করলো ততটা ফ্লাক্সের কি টোটালটা সেকেন্ড কয়েলকে লিঙ্ক করবে? এটা কখনো সম্ভব নয়। there will be some amount of flux, there will be some amount of flux, এমন কিছু অ্যামাউন্টে ফ্লাক্স থাকবে যেটা সেকেন্ডারি কয়েলকে লিংক করবে, তাই না? তাহলে এখানে যদি টোটাল ফ্লাক্সকে আমি φ1 লিখি, যে কয়েলটা অন্য, ধরো এটা কয়েল নাম্বার 1, এটা কয়েল নাম্বার 2, তাহলে আমি φ1টা কি বলছি, টোটাল অ্যামাউন্ট অফ ফ্লাক্স প্রডিউসড বাই কয়েল 1। তো এটাকে দুটো খণ্ডে ভাগ করা যায়, একটাকে বলা হয় φ11, একটাকে বলা হয় φ12। এখানে φ11 কোনটা, যেটা সেকেন্ডারি কয়েলের সাথে লিংক করেনি, মানে এই দুটো ফ্লাক্সকে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি কোনটা, φ11। আর এইখানে দেখো দুটো কয়েল লিংক করেছে, এইটাকে আমি বলতে চাইছি φ12, এটাকে আমি বলতে চাইছি φ12। তাহলে φ12 বাই φ1 gives us the flux linkage, ঠিক আছে। φ12 বাই φ1 থেকে আমরা কি পাচ্ছি, ফ্লাক্স লিংকেজের পরিমাণটা পাচ্ছি, φ12 ডিভাইডেড বাই φ1। টোটাল ফ্লাক্সের কতটা পোর্শন সেকেন্ডারি কয়েলের সাথে লিংক হচ্ছে, দ্যাট ইজ মাই ফ্লাক্স লিংকেজ। তো এখানে এটাকে আমি কিভাবে লিখতে পারি, আরেকভাবে এন ফাই, নাম্বার অফ টার্নস এর ভিত্তিতে আমরা এন ইনটু ফাই এরকম ভাবে লিখতে পারি। তাহলে এখানে আর একটা রিপ্রেজেন্টেশন হয়ে গেল, এল ইজ ইকুয়াল টু এন ফাই বাই আই। ইন্ডাকটেন্সের আরো একটা ফর্ম অফ রিপ্রেজেন্টেশন আছে, যেখানে আমরা জানি এল প্রপোর্শনাল এন স্কয়ার, এল ইজ প্রপোর্শনাল এ, এল ইজ ডিসপ্রপোর্শনাল টু 1 বাই লেন্থ। তাহলে সেখান থেকে একটা ফর্মুলা চলে আসছে, এল ইজ ইকুয়াল টু এন স্কয়ার এ বাই এল। যদি এটা বুঝতে অসুবিধা হয় এইভাবে করবে, ধরো আমি এখানে যদি নাম্বার অফ টার্নস বাড়িয়ে দিই, ফ্লাক্স বাড়বে, তার মানে ইন্ডাকটেন্সটাও বাড়বে। তাহলে টার্নস যদি বাড়ানো হয় তাহলে ইন্ডাকটেন্স বাড়ছে, যদি ক্রস সেকশনাল এরিয়া বেড়ে যায় তাহলেও বাড়বে। লেন্থ অফ মিন টার্ন, যেটা লেন্থ অফ কন্ডাক্টর যদি তোমার বাড়াও তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে কমে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমাদের এই সম্পর্কটা তৈরি হচ্ছে, এল ইজ ইকুয়াল টু মিউ এন স্কয়ার এ বাই এল, ঠিক আছে। যেখানে মিউটা হচ্ছে আমার কাছে মিউ জিরো ইন্টু মিউ আর বা পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি আমাদের কাছে কি, ইট ইজ দ্যাট প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ ম্যাগনেটিক এনার্জি ইজ স্টোরড ইন ইট, ঠিক আছে। আমি বারবার যে এক্সাম্পলটা দিই, একটা গ্লাসের মধ্যে বা বাটিতে কতটা জল ধরবে সেটা ডিসাইড করবে কে, একটা পাত্রের আয়তন। ঠিক সেইভাবে একটা ম্যাগনেটিক, একটা ইন্ডাক্টর, ঠিক আছে, সেই ইন্ডাক্টরের মধ্যে কতটা তুমি এনার্জিকে স্টোর করতে পারবে, কতটা ম্যাগনেটিক এনার্জিকে স্টোর করতে পারবে বা ইলেকট্রিক্যাল এনার্জিকে ম্যাগনেটিক ফর্মে স্টোর করতে পারবে, তার অ্যামাউন্ট ইজ ডিসাইডেড বাই দি পারমিয়েবিলিটি।
আকার যেভাবে জলের পরিমাণকে নির্ধারণ করছে বা ভলিউম যেভাবে জলের পরিমাণকে নির্ধারণ করছে, ঠিক সেইভাবে পারমিয়েবিলিটি ডিসাইড করছে কতটা এনার্জি আমি তার মধ্যে স্টোর করে রাখতে পারবো। তাহলে এখান থেকে আরো একটা সম্পর্ক তৈরি হচ্ছে, দেখো L is equal to N square by S. S stands for reluctance. রিলাক্টেন্স কাকে বলা হবে? ম্যাগনেটিক পাথের রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এল কে এস কে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে কত বের হচ্ছে? এল বাই মিউ এ। ঠিক আছে, 1 বাই এস, 1 বাই রিলাক্টেন্স, এটাকে আমরা বলে থাকি পারমিয়েন্স। ঠিক আছে, রিলাক্টেন্স হচ্ছে কোন একটা ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স ফ্লো এর বাধা, সেটাকে আমরা বলছি রিলাক্টেন্স হিসাবে। রিলাক্টেন্সের অনন্যক হচ্ছে আমার কাছে পারমিয়েন্স। ঠিক আছে, এমএমএফ কি জিনিস? এমএমএফ হচ্ছে it drives or tend to drive the flux in the magnetic circuit and corresponds to EMF in the electric circuit, এবং সেটা ইলেকট্রিক সার্কিটে ইএমএফ এর সাথে করসপন্ড করে। ঠিক আছে, ইটস ইউনিট ইজ ইন অ্যাম্পিয়ার টার্মস, সেটাকে আমরা অ্যাম্পিয়ার টার্মসে রিপ্রেজেন্ট করে থাকি। রিলাক্টেন্সের কথা লেখা আছে, পারমিয়েন্সের কথা লেখা আছে, রিলাক্টিভিটির কথা লেখা রয়েছে। ইট ইজ দ্য স্পেসিফিক রিলাক্টেন্স। ঠিক আছে, রিলাক্টিভিটি ইজ নাথিং বাট দ্য স্পেসিফিক রিলাক্টেন্স। রেজিস্টিভিটির ক্ষেত্রে এইটাকেই আমরা বলে থাকি স্পেসিফিক রেজিস্ট্যান্স, তাই না? রো। রিলাক্টিভিটিটা কি তাহলে? S is equal to 1 by mu 0 mu r। ঠিক আছে, এই 1 by mu 0 mu r এইটাই হচ্ছে আমার কাছে রিলাক্টিভিটি। এটা ছোট হাতের এস আছে, ঠিক আছে, একটা ক্যাপিটাল এস আছে। এই ক্যাপিটাল এস স্ট্যান্ডস ফর রিলাক্টেন্স, স্মল এস স্ট্যান্ডস ফর রিলাক্টিভিটি। তো এইভাবে আমরা রিলাক্টেন্স এবং রিলাক্টিভিটিকে আলাদা করতে পারি। নেক্সট দেখো লিকেজ ফ্লাক্স। বলছে লিকেজ ফ্লাক্স কি জিনিস? বলছে ইট ইজ দ্য ফ্লাক্স হুইচ ফলোজ এ পাথ নট ইন্টেন্ডেড অর এক্সপেক্টেড টু ফলো। লিকেজ ফ্লাক্স হচ্ছে সেই ফ্লাক্সটা যেটা আমি চাইছি যে এই দিকে ফ্লাক্সের ফ্লো যাতে না হয়, অথচ সেই দিকে ফ্লো হচ্ছে, সেটাকে আমরা বলছি তোমার কি হিসাবে? সেটাকে আমরা বলছি লিকেজ ফ্লাক্স হিসাবে। নাও হোয়াট ইজ লিকেজ কোএফিসিয়েন্ট? ইট ইজ দ্য রেশিও অফ টোটাল ফ্লাক্স টু ইউজফুল ফ্লাক্স। ঠিক আছে, টোটাল কতটা ফ্লাক্স, আমি কি ভুল বলেছিলাম আগেরটাতে? টোটাল ফ্লাক্স টু ইউজফুল ফ্লাক্স, টোটাল ফ্লাক্স টু ইউজফুল ফ্লাক্স, এইটা কিন্তু তোমার কাছে হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ টোটাল ফ্লাক্স টু ইউজফুল ফ্লাক্স। টোটাল ফ্লাক্স টু ইউজফুল ফ্লাক্স মানে হচ্ছে ফাই বাই তোমার ফাই 1 2। তুমি যদি ওখানে হিসাব করো ফাই 1 বাই ফাই 1 2, ফাই 1টা হচ্ছে টোটাল ফ্লাক্স আর ফাই 1 2টা হচ্ছে কোনটা? ইউজফুল ফ্লাক্স, যেটা আমার কাজে আসছে। বাদ বাকি ফাই 1 1 পোরশনটা তো কাজে আসছে না। ইন প্র্যাকটিস এর ভ্যালুটা 15 থেকে 20% মতো হয়ে থাকে, and the flux leaks away. Next important term associated with this is fringing. Fringing মানে কি? Fringing মানে হচ্ছে ধরো একটা ম্যাগনেটিক সার্কিটের মধ্যে কোনো জায়গায় যদি ব্রেকেজ চলে আসে, তাহলে কি হয়? এই ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। ধরো একটা ম্যাগনেটিক সার্কিটে কোনো জায়গায় ব্রেকেজ এসছে, তাহলে এরকম একটা ম্যাগনেটিক সার্কিট আছে, ধরো এরকম একটা ম্যাগনেটিক সার্কিট আছে, এরকম একটা ম্যাগনেটিক সার্কিট আছে। ঠিক আছে, তো ধরো এই যে ম্যাগনেটিক সার্কিটটাতে এই মাঝখানে একটা ব্রেক দেখিয়েছি, তাহলে তুমি যদি কোনোভাবে ধরো এইখানে একটা সাপ্লাই দিয়েছো, ধরো এখানে একটা কয়েল চাপিয়েছো, এই কয়েল চাপিয়ে ধরো এখান দিয়ে একটা সাপ্লাই দিচ্ছ, এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করছো। তা কারেন্ট ফ্লো করলে কি হবে? এর মধ্যে দিয়ে ফ্লাক্সের ফ্লোটা হবে। এবার ফ্লাক্স যেভাবে একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে দিয়ে যায় সেভাবে নিশ্চয়ই এয়ার এর মধ্যে দিয়ে যাবে না। তাহলে এয়ার এর মধ্যে দিয়ে না যাওয়ার জন্য, না যাওয়া মানে কি? মানে ধরো এই ম্যাগনেটিক মেটেরিয়ালটা যদি আমি রিলাক্টেন্স ধরে নিই, ঠিক আছে, ধরো ম্যাগনেটিক মেটেরিয়ালের রিলাক্টেন্স আমি ধরে নিচ্ছি SM, আর এইখানে যে এয়ার গ্যাপটা আছে তার যে ম্যাগনেটিক রিলাক্টেন্স আমি ধরে নিচ্ছি SA। ঠিক আছে, তুমি বুঝতেই পারছো যে রিলাক্টেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে যদি ফ্লাক্স যেতে চায় কার মধ্যে দিয়ে বেশি যাবে? ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে দিয়ে বেশি যাবে। তার মানে রিলাক্টেন্স অফ SM, রিলাক্টেন্স কি হবে? SM এর কম হবে। তার মানে SM উইল বি লেস দ্যান SA। রিলাক্টেন্স কার কম? SM এর কম। তাহলে এইখানে রিলাক্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে যেখানে আমি গ্যাপটা ছেড়ে রেখেছি। তাহলে রিলাক্টেন্সটাকে ওভারকাম করার জন্য তাহলে কি করতে হবে? এই সোর্স থেকে যে পাওয়ার সাপ্লাই আসছিল আরো বেশি পাওয়ার সাপ্লাই লাগবে,
ধরো আমি এটাকে জয়েন করে দিলাম, জয়েন করলে যতটা পাওয়ার লাগবে, যখন আমি এটা কেটে ফাঁকা করে দিচ্ছি তখন কি হচ্ছে, বেশি পাওয়ার লাগছে, কারণ এখানে রেজিস্ট্যান্সটা বেশি ক্রস করতে হচ্ছে। তো এই ইনসিডেন্টে দেখা যায় যে ফ্লাক্স গুলো কি হয়, একটু বাইরের দিকে বেঁকে যায়, এরকম করে বাল্জ আউট হয়ে যায়, সোজা লাইনে না গিয়ে ফ্লাক্স গুলো বাইরের দিকে বেঁকে আসে। তো এই যে ফুলে ওঠা বা ফেপে ওঠা, ঠিক আছে, এই বিষয়টাকেই বলা হয় ম্যাগনেটিক ফ্রিঞ্জিং। এই ম্যাগনেটিক ফ্রিঞ্জিং এর জন্য কি হয়, লসেস ইনক্রিজ করে, ঠিক আছে, এর জন্য কি হয়, সার্কিটে যে লস থাকে সেই লসটা বেড়ে যায়। বলছে ইন এফেক্ট অফ ইটস ইনক্রিজ অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া, দ্য এয়ার গ্যাপ of the air gap and reduces the flux density in the air gap. Flux density কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। A good design of magnetic core is to reduce the leakage and fringing. আমরা সবসময় চেষ্টা করব কি, যেন লিকেজ কম হয়, ফ্রিঞ্জিংও কম হয়, দুটোই যেন কম হয়, ঠিক আছে। যত দুটো কম হবে তত রিল্যাক্টেন্স পথটা কম পাচ্ছে, কম রিল্যাক্টেন্সের মধ্যে দিয়ে ফ্লাক্সটা ফ্লো করতে পারছে, লস কমে যাচ্ছে। এবার দেখো ওরস্টেড ল। ওরস্টেড বাবু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ল দিয়ে গেছেন, উনি বলেছেন যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার চারিদিকে ফ্লাক্স তৈরি হয়। এইটা হচ্ছে সেই ফান্ডামেন্টাল ফর্মুলা যার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সমস্ত পড়াশোনা। একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফ্যারাডের লস। ফ্যারাডের আমাদের দুটো ল পড়েছি, ফ্যারাডের ফার্স্ট ল, সেকেন্ড ল। ফার্স্ট ল বললো যে একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, যদি একটা কন্ডাক্টর থাকে, একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কন্ডাক্টর থাকে, তাহলে কন্ডাক্টরের মধ্যে একটা ইএমএফ তৈরি হবে। এটা ছিল ফার্স্ট ল। সেকেন্ড ল বলছে দ্য অ্যামাউন্ট অফ ইএমএফ ইনডিউসড ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ, মানে ই ইজ প্রপোর্শনাল টু ডি সাই বাই ডিটি। উনি বললেন ই ইজ প্রপোর্শনাল টু ডি সাই বাই ডিটি। এবার সাই এর জায়গায় এন ফাই বসাচ্ছি, তাহলে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। এবার দেখা গেছে এই ইনডিউসড ইএমএফ মানে কি, এই ইনডিউসড ইএমএফ মানেই হচ্ছে, ধরো ভালো করে বুঝবে, ধরো আমার কাছে একটা, ধরো এটা একটা ট্রান্সফরমারের প্রাইমারি বা একটা ইন্ডাক্টর ধরে নাও। তুমি যখনই এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাঠাবে, মানে এখানে কোনো একটা ধরো সোর্স তুমি লাগিয়েছো, এখানে কোনো একটা সোর্স তুমি লাগিয়েছো, ধরো প্লাস মাইনাস কিছু একটা সোর্স তুমি দিয়েছো, ঠিক আছে। তাহলে ইনিশিয়ালি ইন্ডাক্টরের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ছিল না, তুমি হঠাৎ করে ভোল্টেজ অ্যাপ্লাই করলে, তাহলে ভোল্টেজ অ্যাপ্লাই করার সাথে সাথে কি হবে, there will be some amount of current flow. এবার ইন্ডাক্টরের একটা বেসিক নেচার হচ্ছে ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। আমাদের ডেফিনিশন থেকে আমরা পড়েছি যতক্ষণে কারেন্ট চেঞ্জ না হচ্ছে ততক্ষণ ইন্ডাক্টরের এক্সিস্টেন্স আমরা বুঝতে পারবো না। একটা সার্কিটে যদি কারেন্টের চেঞ্জ না হয় তাহলে আমরা ইন্ডাক্টরের এক্সিস্টেন্সকে বুঝতে পারি না। ভালো কথা। তো যখনই কারেন্টের চেঞ্জটা হচ্ছে, আগে জিরো কারেন্ট ছিল, এখন হঠাৎ করে আই কারেন্ট হয়ে যাচ্ছে, তো টু অপোজ দিস ভোল্টেজ, এই ভোল্টেজটাকে অপোজ করার জন্য ইন্ডাক্টর ইনডিউসেস এ ভোল্টেজ অফ অপোজিট পোলারিটি উইদিন ইট, তার মধ্যেই একটা অপোজিট পোলারিটির ভোল্টেজ তৈরি করছে, সো দ্যাট দি সাপ্লাই ভোল্টেজ ক্যান বি অপোজড। সাপ্লাই ভোল্টেজকে অপোজ করতে পারে, যাতে কারেন্টটাকে তো আর কমা বাড়া করতে পারবে না, সাপ্লাই ভোল্টেজটাকে যদি অপোজ করে, মানে কারেন্টটাকে কমানোর জন্যই করছে। কারেন্ট কমানোর জন্য কি করছে, ভোল্টেজটাকে অপোজ করার জন্য একটা অপোজিট পোটেনশিয়াল এখানে তৈরি করছে। এই যে ভোল্টেজটা তৈরি হলো, এটাকেই আমরা বলছি একটা ডিসি মোটরের ক্ষেত্রে ব্যাক ইএমএফ, ঠিক আছে, একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ। তাহলে এই যে সাইনটা সাপ্লাই ভোল্টেজ আর এর যে সাইনটা ইনডিউসড ইএমএফ, এই দুটো একে অন্যের উল্টো দিকে আছে। সাপ্লাই ভোল্টেজের রেসপেক্টে ইনডিউসড ইএমএফ এর যে সাইনটা সেটা উল্টো দিকে আছে, মানে দুটো একে অন্যের বিপরীত। এখানে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো, এখানে কেভিএল অ্যাপ্লাই করলে কি পাবে, ভি মাইনাস ই ইকুয়াল টু জিরো। তার মানে ভি ইজ ইকুয়াল টু ই, ভি আর ই দুটো সমান, নাহলে তো কেভিএল জাস্টিফাই হবে না। বাট ইনডিউসড ইএমএফ এর যে ডাইমেনশনটা সেটা এর ঠিক অপোজিট। তাহলে এই অপোজিট নেচারটা বোঝার জন্য আমি এখানে একটা নেগেটিভ সাইন ইউজ করছি, কারণ এটা কি করছে, সোর্সকে তোমার আটকাচ্ছে, সোর্সকে তোমার ব্লক করছে। তাহলে ইন্ডাক্টরে এনার্জি স্টোর আমাকে যদি বার করতে হয়, আমরা জানি হাফ এল আই স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেই প্রুফটা এখানে করা আছে। এখানে দেখো ইন্টিগ্রেশন পিডিটি করেছি, 0 টু টি ইন্টিগ্রেশন পিডিটি করে হাফ এল আই স্কোয়ার বার করেছি। দিস ইজ ফর্মুলা নাম্বার 20, ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আমাদের লিফটিং পাওয়ারের ফর্মুলা। এই লিফটিং পাওয়ারের ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ।
লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট এখনো পর্যন্ত কয়েকটা পরীক্ষায় জিজ্ঞেস করেছে এবং আগামী দিনের পরীক্ষাগুলোতে লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট থেকে কোশ্চেন আসবে। তো তোমরা যারা পড়াশোনা করছো অবশ্যই লিফটিং পাওয়ার অফ ম্যাগনেটটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? তো লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট মানে হচ্ছে এই যে ইন্ডাক্টরের মধ্যে এনার্জি স্টোর করা হচ্ছে সেটা কি আর একটা ফর্মে লেখা যায়, যেটাকে বলা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম। আমরা খালি এখানে এই ফর্মুলাটুকুই মনে রাখবো, হাফ ভি স্কোয়ার বাই মিউ। এনার্জি পার ইউনিট ভলিউম মানে ই বাই এ, ই বাই আই ইন্টু এ, এই ফর্মটাকে আমরা মুখস্থ রাখবো, মনে রাখবো, হাফ ভি স্কোয়ার বাই মিউ, ঠিক আছে? আমাদের এইটুকু জানলেই হবে, হাফ ভি স্কোয়ার বাই মিউ, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি ফোর্স বার করতে হয় তাহলে কি করতে হবে, এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2 মিউ 0 ইন্টু এ, ঠিক আছে? এফ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2 মিউ 0 ইন্টু এ। এইটা হচ্ছে আমাদের কাছে অ্যাট্রাকটিভ ফোর্স। মানে ধরো আমি একটা পাত্রের মধ্যে কিছু লোহার কুচো ছড়িয়ে রেখেছি, একটা ম্যাগনেটকে নিয়ে এলাম কাছে, তাহলে কোন পয়েন্ট থেকে সেই অ্যাট্রাকশনের ফোর্সটা চালু হবে, অ্যাট্রাকশনের প্রসেসটা চালু হবে, সেইটা আমাকে বার করতে গেলে এইটা দরকার পড়বে, ঠিক আছে? এই ফোর্সটার আমার দরকার হবে। দিস ইজ দ্য ম্যাগনিটিউড, হাফ বি স্কোয়ার বাই মিউ 0 ইন্টু এ। দিস গিভস আস দি ফোর্স। এবার দেখো ইন্ডাক্টরের সার্কিট পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে। ইন্ডাক্টরের সার্কিট পয়েন্ট অফ ভিউর ওই একটাই রিপ্রেজেন্টেশন, ভোল্টেজ অ্যাক্রস দিস ইন্ডাক্টর, ইনডিউসড ভোল্টেজ, ই ও বলতে পারি, ভিএল ও বলতে পারি। ভিএল ইজ ইকুয়াল টু এল ডিআই আপন ডিটি, ভিএল ইজ ইকুয়াল টু এল ডিআই আপন ডিটি, ঠিক আছে? দিস ইজ দি রিপ্রেজেন্টেশন। এটাকে আরো অনেক ভাবে লেখা আছে, ঠিক আছে? এখানে একটা খুব ইন্টারেস্টিং টার্ম বলেছে, দেখো, the above two equations, that is equations 23 and 25, reveal an important property of inductance, that is current in inductor cannot change abruptly in zero time। মানে এই দুটো ফর্মুলা থেকে তুমি দেখে বুঝতেই পারছো, in zero time এ we cannot change the current abruptly, কারণ ইন্ডাক্টরের মধ্যে দিয়ে হঠাৎ করে আমি কারেন্টে চেঞ্জ করতে পারবো না। তো এইটাকেই আমি ওই জন্য বলি ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, ঠিক আছে? কি বলেছি দেখো, একটু যুক্তি দিয়ে বোঝো। হচ্ছে from equation 23 by noting that the finite change in current in zero time calls for infinite change in voltage। তার মানে আমি যদি জিরো টাইমে, ঠিক আছে, আমি যদি জিরো টাইমে একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ চেঞ্জ করতে চাই আই এর, ফাইনাইট অ্যামাউন্ট অফ চেঞ্জ হলে কি হয়ে যাবে, ফাইনাইট অ্যামাউন্ট অফ যদি চেঞ্জ ডিআই এর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ ইনডিউসড উইল বি ইনফিনিটি, ঠিক আছে? ওই জন্য বলেছে দেখো ইনফাইনাইট চেঞ্জ ইন, বলছে যে ফাইনাইট চেঞ্জ ইন কারেন্ট ইন জিরো টাইম, যদি টি এর ভ্যালু জিরো হয়ে যায়, ঠিক আছে, জিরো টাইমে যদি আমি একটা ফাইনাইট চেঞ্জ করতে যাই, টি ইকুয়াল টু যদি জিরো পুট করে দিই, টি ইকুয়াল টু জিরো, তাহলে কত হয়ে যাচ্ছে, এল ডিআই বাই ডিআই অফ টি বাই জিরো। তার মানে ইনফাইনাইট চেঞ্জ ইন ভি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট পসিবল, ঠিক আছে? সেটা কোনোভাবে সম্ভব নয়। appears across the inductor which is physically not possible। তার মানে জিরো টাইমে আমি ফাইনাইট চেঞ্জ ইন কারেন্ট করতে পারবো না। ফ্রম দিস ইকুয়েশন ভালো করে দেখো, v is equal to L di by dt, if I put dt to be 0 তাহলে VL is equal to will be infinity। তার মানে আমি এটা করতে পারবো না, ঠিক আছে? On the other hand, from equation 25, in zero time the contribution of the inductor current from integral term is 0। মানে এইখানে তুমি যদি দেখো টাইম t ইকুয়াল যদি 0 পুট করে দিই তাহলে ইন্টিগ্রাল পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইন্টিগ্রাল পার্ট ইজ 0, so that the current immediately before and after application of voltage of the inductor is same। তার মানে আমি কি বলতে চাইছি, যেহেতু ইন্টিগ্রাল পার্টটার কোনো কন্ট্রিবিউশন থাকছে না, তার মানে আমার কাছে টোটাল কারেন্ট বিফোর এন্ড আফটার অ্যাপ্লিকেশন I0 পড়ে আছে, জাস্ট এট দ্য ইনস্ট্যান্ট t ইকুয়াল টু 0। এই ইন্টিগ্রেশন পোর্শনটা 0 হবে, কারণ আপার লিমিট লোয়ার লিমিট দুটোই 0, তার মানে এই ভেতরের পোর্শনটা 0। তার মানে I of t is equal to I of 0। তার মানে জাস্ট যখন আমি ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম, তার অ্যাপ্লাই করার আগের মুহূর্তেও আমার কাছে I0 কারেন্ট আছে, পরের মুহূর্তেও আমার কাছে I0 কারেন্ট আছে। তো বলতে চাইছে, so this current immediately before and after the application of voltage in the inductor is same। in this absence of inductance, বলছে in this sense, এই জন্য আমরা বলতে চাইছি ইন্ডাকটেন্স এক্সিবিটস এ প্রপার্টি অফ ইনার্সিয়া, ঠিক আছে? মানে বিফোর এন্ড আফটার, ভোল্টেজ অ্যাপ্লাই করার আগে এবং পরে, তার মধ্যে দিয়ে কারেন্টের, ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা এটা জানতে পারছি
যে টাইম t equal to 0, VL will become infinite, that is the voltage across the inductor is becoming infinite, which is impossible. And at time t equal to 0, from equation 25 we can get that যখন t এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, ইন্ডাক্টর মানে ইন্টিগ্রাল কম্পোনেন্টটা 0, তার মানে ভোল্টেজ অ্যাপ্লাই করার আগেও কারেন্ট I0, পরেও কারেন্ট I0। ঠিক আছে, so we cannot change the current in abruptly through the inductor, মানে এই একটা ইনার্শিয়া ইন্ট্রোডিউস করছে সিস্টেমে, মানে একটা ইনার্শিয়া প্রডিউস করছে। ইনার্শিয়া মানে কি? ধরো তুমি দৌড়চ্ছ, তোমাকে হঠাৎ করে ব্রেক কষতে বললে কি তুমি সঙ্গে সঙ্গে দাঁড়াতে পারবে? তুমি তো খানিকটা সেই জায়গা থেকে যেখানে ব্রেক কষবে সেখান থেকে একটু এগিয়ে যাবে। দ্যাট ইজ কল্ড অ্যাজ ইনার্শিয়া। মানে তুমি ইনিশিয়ালি তার মধ্যে দিয়ে যত কারেন্টই ফ্লো হোক না কেন, ঠিক আছে, সেই কারেন্টটাকে সে মেনটেন করার চেষ্টা করছে। একটা প্রবলেম আছে। তারপরে এনার্জি ভিউ পয়েন্ট, মানে হাফ এল আই স্কয়ার ফর্মুলা থেকে একটা কোশ্চেন হয়। জিওমেট্রিক্যাল ভিউ পয়েন্ট মানে এন স্কয়ার মিউ এ বাই এল, সেখান থেকে একটা কোশ্চেন হয়। ঠিক আছে, এরকম বেশ কিছু কোশ্চেন আমরা এখানে দিয়েছি। এবার চলে আসছি আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যাপাসিটেন্স। আমার কাছে তিনটে প্যারামিটার গুরুত্বপূর্ণ, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স। তো থার্ড প্যারামিটার চলে আসছে ক্যাপাসিটেন্স। সো ক্যাপাসিটেন্সকে একটা সার্কিটে কখন রিয়েলাইজ করা যায়? when there is voltage change। সার্কিটের মধ্যে যদি ভোল্টেজের চেঞ্জ না হয় তাহলে আমি কখনো ক্যাপাসিটরকে রিয়েলাইজ করতে পারবো না। এবার প্রশ্ন হচ্ছে যে একটা আইডিয়াল ইন্ডাক্টর বা আইডিয়াল ক্যাপাসিটর কি সার্কিটে কোনো পাওয়ার লস করে? দ্য অ্যান্সার ইজ নো। তারা from the point of view of inductor, it sets up magnetic field। যদি আমার কাছে একটা পিওর ইন্ডাক্টর থাকে, তার কাজ হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডকে সেট আপ করা। যদি একটা ক্যাপাসিটর থাকে, তার পারপাস হচ্ছে ইট সেটস আপ ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তার মধ্যে কোনো পাওয়ার লস হয় না। ওই জন্য তুমি যদি পাওয়ার ক্যালকুলেশন করো তাহলে দেখবে অ্যাভারেজ পাওয়ার টু এ ইন্ডাক্টর, পিওর ইন্ডাক্টর, পিওর ক্যাপাসিটর ইজ অলওয়েজ 0। আমরা এর পরে একটা ক্যালকুলেশন করবো, দেখবো বেরোবে। So it is that property of the circuit element in which the energy is capable of being stored in terms of electric field। মানে যে সার্কিট এলিমেন্টের মধ্যে এনার্জিটাকে আমি ইলেকট্রিক্যাল ফিল্ড ফর্মে স্টোর করে রাখতে পারবো, সেইটাকে আমরা বলবো ক্যাপাসিটর হিসাবে। Its influence in an electric circuit is manifested only when there is a change in potential difference। মানে একটা ধরো তুমি একটা ক্লাসে রয়েছো, তুমি যদি অ্যাবসেন্ট থাকো তাহলে তো সেই ক্লাসের কোনো গুরুত্বই নেই। কিন্তু তুমি যদি প্রেজেন্ট থেকেও কোনো রেসপন্স না করো, সেটাও প্রায় সমান সমান। তার মানে তোমার প্রেজেন্সটা বোঝানোর জন্য, তুমি সেখানে আছো সেটা বোঝানোর জন্য আমাদের কিসের দরকার আছে? এনগেজমেন্টের দরকার আছে, কমিউনিকেশনের দরকার আছে। যখন ধরো আমি জিজ্ঞেস করছি যে বলো ভাই সকল এরপরে কি হবে, তোমরা তখন সেটা রেসপন্স করছো। ঠিক আছে, তো ওই জন্য বলছে যে একটা সার্কিটের মধ্যে ঠিক সেরকম ভাবে যদি ইন্ডাক্টর আছে তার বুঝবো কি করে? যখনই কারেন্টের চেঞ্জ হবে তখনই ইন্ডাক্টরের এক্সিস্টেন্স বোঝা যাবে। যখনই ভোল্টেজের চেঞ্জ হবে তখন ক্যাপাসিটরের এক্সিস্টেন্স আমরা বুঝতে পারবো। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাকে একে রিপ্রেজেন্ট কি করে করা যায়? এইখানে দেখো একটা সেট অফ ফর্মুলাস দেওয়া রয়েছে, এগুলো আমরা জানি যে কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। ঠিক আছে, একটা সার্কিটের মধ্যে তুমি ধরো ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, তাহলে ভোল্টেজ অ্যাপ্লাই করলে তার মধ্যে কতটা কারেন্ট যাবে সেটা কার উপর ডিপেন্ড করবে? অবশ্যই কারেন্টের পরিমাণ, অ্যাপ্লাইড ভোল্টেজ এবং তার রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে। কতটা চার্জ ট্রান্সফার হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? তার ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। তো কিউ ইজ প্রপোর্শনাল টু সি, কতটা চার্জ তার মধ্যে দিয়ে ট্রান্সফার হচ্ছে। তাহলে আই সমান সমান আমরা জানি ডিকিউ বাই ডিটি, তার মানে এখানে হচ্ছে সি ডিভিসি ডিটি। তাহলে সি এর একটা রিপ্রেজেন্টেশন আমরা এইভাবে ড্র করতে পারি, আর একটা এইভাবে লিখতে পারি ভিসির ভ্যালু 1 বাই সি, মানে অনন্যক। সি এর অনন্যককে বলা হয় ইলাস্টেন্স অথবা ই। ঠিক আছে, ইলাস্টেন্স অথবা ই দিয়ে বোঝানো হয়। মানে একটা ইলাস্টিসিটির রেসপেক্টও এটাকে বলা যেতে পারে। যেমন ওটাকে আমরা ইনার্শিয়া বললাম, এটাকে ইলাস্টিসিটির রেসপেক্টও বলতে পারি। ক্যাপাসিটেন্স টু এ মেকানিক্যাল সার্কিট ইজ ইকুইভ্যালেন্ট টু ইলাস্টিসিটি। তো এর ইউনিটটা কি হচ্ছে? ড্যারাফ। ঠিক আছে, ফ্যারাডের উল্টো ড্যারাফ। আমরা জানি ক্যাপাসিটেন্সের ইউনিট কি? ফ্যারাড। আর এর ইউনিট কি? ড্যারাফ। বলছে দ্য ভোল্টেজ ইন দ্য ক্যাপাসিটর ক্যান নট চেঞ্জ কন্টিনিউয়াসলি। ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কখনো ভোল্টেজটা ডিসকন্টিনিউয়াসলি চেঞ্জ হতে পারবে না। তো তার জন্য আমার কাছে দুটো ফর্মুলা আছে, একটা ইকুয়েশন 27, একটা ইকুয়েশন 29। যেভাবে আগেরটাই ডিফাইন করলাম এখানেও সেইভাবে করেছি। দেখো at time t equal to যদি 0 পুট করে দিই, টাইম t 0 তে I is infinite, কখনো ইনফাইনাইট হতে পারে না, সেটাই লিখেছি। The abrupt change in time in capacitor voltage is not admissible because the finite change in VC at 0 time will give a value of dvc/dt infinity, which indicates the capacitor having infinite current. It is not possible. মানে if I put dt to be 0,
তার মানে আই হয়ে যাচ্ছে ইনফাইনাইট, সেটা কখনো কোনো সার্কিটে সম্ভব নয়। On the other hand, a finite change in capacitor current, however large the integration contribution is zero time is zero. মানে কি বলছে, however large the integral contribution in zero time must necessarily be zero. মানে টাইম t ইকুয়াল টু জিরোতে যদি বার করতে যাও তার মানে আপার লিমিট লোয়ার লিমিট দুটোই জিরো হয়ে যাচ্ছে, ভিসি ইজ অলওয়েজ জিরো। তার মানে তুমি যতটাই কারেন্ট পাঠাও না কেন টাইম t ইকুয়াল টু জিরোতে দ্য ভোল্টেজ উইল রিমেইন দ্য সেম। ভোল্টেজ ভিসি যেটা আছে সেটা ফিক্স থাকবে, ঠিক আছে। Hence the capacitor cannot change voltage on instantaneously, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের আরো একটা সম্পর্ক যেগুলো চলে আসে গস ল থেকে, D is equal to epsilon E or Q by A। ইলেকট্রিক ফিল্ড ফর্মটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, E is equal to V by D। ক্যাপাসিটেন্স কে যদি লিখতে চাই, ক্যাপাসিটেন্স কে এইভাবে লেখা যায় ঘুরিয়ে Q by V অথবা epsilon A by D। দিস ইজ ওয়ান ফর্ম অফ রিপ্রেজেন্টেশন। ইন কেস অফ এনার্জি স্টোরেজ ইন ক্যাপাসিটর প্রুফ করে দেখেছি হাফ CV স্কয়ার, এটা আমরা সবাই জানি। এটাকে আমরা আরো একভাবে লিখতে পারি হাফ B স্কয়ার বাই এপসাইলন, ঠিক আছে, অথবা হাফ এপসাইলন E স্কয়ার, যেখানে D হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্লাক্স ডেনসিটি, E হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি, এপসাইলন হচ্ছে বলো পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। তো এইগুলো হয়ে যাচ্ছে যে এনার্জি আর পাওয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ক্যাপাসিটরের রিপ্রেজেন্টেশন। ক্যাপাসিটরের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, দ্যাট ইজ ডাইইলেকট্রিক পাওয়ার কনসেপ্ট, ঠিক আছে। ডাইইলেকট্রিক পাওয়ার লস মানে একটা ইনসুলেটরের মধ্যে যে পাওয়ার লসটা হয় সেটা যদি ক্যালকুলেশন করো তাহলে বেরোয় পাওয়ার লস P ইজ ইকুয়াল টু V স্কয়ার ওমেগা সি ট্যান ডেল্টা। এখান থেকে এই যে ট্যান ডেল্টা টার্মটাকে আমরা কি বলে থাকি, ডাইইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর। ডেল্টা হচ্ছে আমার কাছে লস অ্যাঙ্গেল, ওমেগা ফ্রিকোয়েন্সি, সি ক্যাপাসিটেন্স আর ভি হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে ডাইইলেকট্রিক মেটেরিয়ালে পাওয়ার লস কিভাবে ভ্যারি করে, একটা ক্যাপাসিটেন্সের মধ্যে পাওয়ার লস কিভাবে ভ্যারি করে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, ইন টার্মস অফ ভোল্টেজ, ইন টার্মস অফ তোমার লস অ্যাঙ্গেল, এগুলো দিয়ে পরীক্ষায় কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। তাহলে সার্কিট পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে I ইজ ইকুয়াল টু সি ডিভিডিটি এইভাবে লিখতে পারি। এনার্জি পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে E ইজ ইকুয়াল টু হাফ CV স্কয়ার এইভাবে দেখতে পারি। আর ডাইমেনশনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে C ইজ ইকুয়াল টু A এপসাইলন নট এপসাইলন R ডিভাইডেড বাই D এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এখানে একটা খুব সুন্দর চার্ট আছে, দেখো এম কাওয়াকামি EREM চার্ট বলা হয় এটাকে। এই চার্টটা দিয়ে আমরা কি করতে পারি, রিয়েলাইজ করতে পারি ভোল্টেজ, কারেন্ট, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স তাদের মধ্যে যে ইন্টারলিঙ্কিং রিলেশনশিপ, ঠিক আছে। খুব সুন্দর একটা চার্ট। দ্য চার্ট ইলাস্ট্রেটস দ্য বেসিক কোয়ান্টিটিস, এখান থেকে আমরা বেসিক কোয়ান্টিটি একটা ইলাস্ট্রেন্স পাই, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসটায় থাকবে, ঠিক আছে। এবার তুমি যদি একটু পিপিটিতে চলে আসো, পিপিটিতে আমি তো পুরো ব্যাপারটা প্রায় বলেই দিলাম। পিপিটিতে খালি এক্সট্রা পয়েন্ট কিছু আছে, আমি ওই বেশ কিছু এক্সট্রা পয়েন্ট তোমাদের ডিসকাস করে দিচ্ছি, এগুলো ডিসকাশন করা হয়ে গেছে। সেটা হচ্ছে লাস্টে ক্যাপাসিটরের বেশ কিছু এক্সেস ফর্মুলা আছে, ঠিক আছে। এই ফর্মুলাগুলো একটু দেখে রাখো, আমি এই নোটটা তোমাদের দিয়ে দেবো ফ্রম কারেন্ট স্লাইড। যদি দুটো ডাইইলেকট্রিক তাদের যদি এপসাইলন আলাদা আলাদা হয় তাহলে সেক্ষেত্রে দুটো সেপারেট ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কি করা হয়, দুটো সেপারেট ডাইইলেকট্রিক যদি থাকে একটা ক্যাপাসিটরের মধ্যে, তার মানে দুটো ক্যাপাসিটরকে প্যারালালে কানেকশন করা হয়েছে। প্যারালাল কানেকশন রেজিস্ট্যান্সের সিরিজের সঙ্গে সমান, তার মানে C1 প্লাস C2। তার মানে যদি এইভাবে এইরকম হরিজন্টালি ভার্টিক্যালি দুটো ডাইইলেকট্রিক মেটেরিয়ালকে যদি রাখা হয় হ্যাভিং এপসাইলন R1 এন্ড এপসাইলন R2, ইন দ্যাট কেস দ্য ফর্মুলা উইল বি এপসাইলন, দেখো কি করেছি, হ্যাঁ এইভাবে দুটোকে যোগ করতে হবে, ঠিক আছে। একটার জন্য ধরো এর জন্য একটা C1 বেরোলো, এর জন্য একটা C2 বেরোলো, তাহলে C1 প্লাস C2 করলাম, এই ফর্মুলাটা পেয়ে গেলাম, ঠিক আছে। সিমিলারলি এখানে দেখো আরো একটু চেঞ্জ আছে, যদি তিনটে হয় তাহলে এরকম ভাবে তিনটের জন্য আলাদা আলাদা করে বার করতে হবে, তিনটে প্যারালাল আছে। যখনই এটা হরিজন্টাল হয়ে যাচ্ছে তখন এটাকে সিরিজ কানেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন এটাকে আলাদা করে ক্যালকুলেশন করতে হচ্ছে। এই ফর্মুলাগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে। কিছু কিছু পরীক্ষায় দিয়েছে, এগুলো আমরা জেনারেলি ফিজিক্সে পড়েছি, ফিজিক্সে ক্লাস 12-এ পড়েছি, ফিজিক্সের ক্লাস 12-এর কনসেপ্ট। মানে এরকম বিভিন্ন ভাবে ক্যাপাসিটরের মধ্যে আমি ডাইইলেকট্রিক ইউজ করতে পারি এবং সেগুলো ইউজ করার জন্য ক্যাপাসিটেন্সের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ফরমেশনগুলো আমরা এখানে করে রেখেছি, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের থাকবে আজকের ক্লাস। এর পরের ক্লাসে আমরা KCL KVL থেকে শুরু করব, ঠিক আছে।
এবার তোমরা যারা ভাই সকল দেখলে, ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে, আমরা তোমাদের নোটটা পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন, কারোর কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, আপাতত এই পর্যন্ত থাকলো। এর একটা কোশ্চেন সেট থাকবে, কোশ্চেন সেটটাও তোমরা পেয়ে যাবে, নোটটাও পেয়ে যাবে। ঠিক আছে, এন্ড করলাম তাহলে, বাই সকলকে।